I'm requesting Professor Abdul Wadir Choudhury, sir, our chairman of IPDA Foundation, উনি প্রোগ্রাম শুরু করবেন, স্যার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মাইট্রাল ভালভুলার ডিজিজের উপরে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এই ক্লিনিক্যাল কার্ডিওলজিতে এবং পরীক্ষা ওরিয়েন্টেড যে কোনো ব্যাপারে মাইট্রাল ভালভুলার ডিজিজের সিগনিফিকেন্স খুব বেশি। সেটা ক্লিনিক্যাল এক্সামিনেশনে হোক, শর্ট কেস, লং কেস, ভাইভাতে হোক, এক্সরেতে হোক, ইসিজিতে হোক, ঘুরে ফিরে রিটেনে হোক, সবখানে কিন্তু এই রোগটা সম্বন্ধে ক্লিয়ার কাট ধারণা থাকা আমাদের ছাত্রদের সবার উচিত। আমরা যারা প্র্যাকটিসিং ফিজিশিয়ান তাদের জন্য উচিত এই কারণে যে ডিসিশন মেকিং, কখন কি করতে হবে, কখন মেডিকেল থেরাপি সাফিসিয়েন্ট, কখন আমি ইন্টারভেনশনে যাব, কখন সার্জিক্যাল ইন্টারভেনশন করব, প্রতিটি ক্ষেত্রে ডিসিশনটা এভিডেন্স বেসড হওয়া উচিত এবং পার্সপেক্টিভ, প্রত্যেকটা জিনিসের লজিক দেখে সেটা আগানো উচিত যে কি করব কি না করব। আজকে আশা করি ক্লিনিক্যাল এক্সামিনেশন মেথড মেহেদি থাকবে এক্সামিনি হিসাবে, এক্সামিনি হিসাবে থাকবেন আমাদের প্রিয় অমল কুমার চৌধুরী। অমলদা এসপিএস মেডিসিন, এমডি কার্ডিওলজি। একাডেমিক কাজে যে তার যে জড়িত থাকা সেটা প্রমাণ পাওয়া যায়। এখন কিন্তু এনআইসিভিটির ডিরেক্টর একাডেমিক কাউন্সিল কিন্তু উনি। কাজেই আশা করি আজকে কিন্তু উনি পুরোপুরি সুস্থ নন, কনজাংটিভাইটিস নিয়েও শুধু এই ছাত্রদের পড়ানোর আগ্রহে উনি কিন্তু চলে এসেছেন। তার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং সবাইকে বলি উদাহরণ দেখো, ডেডিকেশনটা দেখো। এই ডেডিকেশন যেন আমাদের সবার মধ্যেই যেন থাকে। ধন্যবাদ অমলদা এবং সবাইকে সুস্বাগত আজকের প্রোগ্রামে। এতদিনের পার্টিসিপেন্টরা অলরেডি আমাদের প্রোগ্রাম সম্বন্ধে ধারণা হয়েছে। প্রোগ্রামের 3টি পার্ট। প্রথম একজন এক্সামিনি ডক্টর মেহেদি পরীক্ষা মতো করে পরীক্ষা নেবেন। পরীক্ষা কীভাবে নেবেন সেটা আমাদের এক্সামিনার প্রফেসর অমল কুমার যদি আছেন, উনি ওনার মতো করে ডিকশন দিয়ে পরীক্ষা দিবে। তারপরে অমল কুমার চৌধুরী এবং আমাদের প্রফেসর খালিকুজ্জামান এবং প্যানেলিস্ট আছেন প্রফেসর মেশকাত আহমেদ চৌধুরী, উনি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবেন যে এইগুলোতে কমন মিস্টেক হয়। তারপরে আমাদের একটা স্ট্রাকচার্ড প্রেজেন্টেশন দিবে ডক্টর আরিফুর রহমান সজল, সেটা আমরা ইউটিউবে পাবো, সেখান থেকে আমরা পড়ে নেব। আমি রিকোয়েস্ট করছি প্রফেসর অমল কুমার চৌধুরী স্যার, আপনি পরীক্ষা হলে চলে আসেন এবং আপনার পছন্দ মতো তাকে পরীক্ষা মতো করে এফসিপিএস, এমডি এবং পরীক্ষা দেবেন। Just you think as you are the examiner, and the examiners, how to examine, how to face the examiner and patient in examination hall. This is very important. We think it is also art to face the examiner, to handle the patient in the examination hall. So all the students present here, with due respect and my heartfelt thanks to present here. You all will practice since being a student of undergraduate. Always practice. My colleague and chairperson of IPDA already said, the practice makes a man perfect. So আজকে একটু বাংলাতেই বলে, আজকে প্র্যাকটিস করলাম না, জাস্ট ইনফর্মাল করলাম, কালকে ফর্মাল হবে না। আজকে বললাম যে সব লিপ করে জাস্ট বসায় দাও অ্যাপেক্সে। নো, 1 সেকেন্ডের জন্য হলো। My mentor is one of the renowned professor of Bangladesh, is Professor M.N. Alam, followed by Professor Syed Atiqul Haq. এই দুজন আমি এফসিপিসি, আমি ওনাদের দুজনেরই চেয়েছিলাম। তারা I saw যে প্রফেসর আতিকুর রহমান নেভার মিস
if he got 1 second of time, 1 minute of time for physical exertion, touch all the things rapidly, quickly. So, thank you, Mehdi. This is the patient. First, I like to one question. What are you things as a cardiovascular perspective? What are the chapter belongs to this patient? Look the male. A male patient seems to be of middle age. যে কোনো ইন্সপেকশন একটা জরুরি জিনিস হলো, have you exposed the patient? Then let's see, you are seeing only face. The question by Professor Omol, what cardiovascular level of problem this patient is likely to be suffering from? Is he in failure? Does he have congestion? Just before examination, you gauge minimum 50% in the examination hall. We expect this is the congenital, this is the valvular, this is the ischemic, or this is anything else. Just gross assumption should be kept in mind before touching the patient. Just see from head to toe. আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহেদী হাসান, আপনাকে একটু দেখি। আমি ধারা বর্ণনা দিতে থাকবো। এই যে যখনই একটা পেশেন্টের কাছে যাও, তুমি তাকে গ্রিটিংস দিচ্ছ, তাকে অনুমতি নিচ্ছ, এটা এসেনশিয়াল। প্লিজ এই কাজগুলো করতে গিয়ে সময় বেশি নিবা, এটা আমার বিরক্ত করে। চট করে করে ফেলো। এখন it is a virtual classroom, examination room. I like to want that he goes through the as a long case. So this patient is given in examination. You draw a lottery, you got this patient, you did how you will did as a long case. Just I observed, I did not instruct anything. After that, you finish your long case. Mehdi, have you taken the history already? Yes. He has taken the history. And I have examined. Present the case. You have examined. I have examined. Examine কি স্যার আপনি সেলেন ফিচার অথবা আপনি বলতে পারেন যে নাকি বলবে আগে লং কেস প্রেজেন্ট করুক তারপরে শর্ট কেস না, কিন্তু পিকোডিয়াল এক্সামিনেশন শর্ট কেস হিসেবে আমি তাহলে দেখাবো। ঠিক আছে। Already in the meantime, being a mature student in the examination hall, you know what does mean the salient feature. Sir, you tell me the salient feature history. Assalamu alaikum. I am Dr. Mehdi Hasan, Phase B resident of cardiology, Dhaka Medical College, presenting my case. My patient, Mr. Roful Hossain, 35 years age, businessman, ex-smoker, non-diabetic, normotensive, hailing from Nilphamari Shodor and Nilphamari, presented with the complaints of shortness of breath for 1 year, palpitation for 1 year. According to the statement of the patient, he was reasonably well about 1 year back. Then he developed shortness of breath, which was initially present only during severe exertion. But for last 4 months, patient feels shortness of breath during performing ordinary physical activities. His shortness of breath is not associated with distress during in lying position and also during night. His shortness of breath is also not associated with cough, sputum production, which and any seasonal or diurnal variation, and not related to aggravation with exposure to cough, dust, and fumes. Patient also complains of palpitation for last 1 year, which is described as sensation of forceful heartbeat. Palpitation was initially present during heavy exertion, but for last 4 months, it is present during moderate exertion. Palpitation was insidious in onset, intermittent in nature, and relieves with taking rest. This palpitation is not associated with dizziness, sudden transient loss of consciousness, excessive sweating, frequent micturition and defecation, weight loss, or tremor. Patient also complains of fatigue. On further query, patient gives no history of long continued fever, joint pain, or sore throat.
And patient also didn't give any history of chest pain, any history of chest pain and difficulty in swallowing, any unilateral limb weakness, any previous history of surgery or intervention for the same illness. Patient's bowel and bladder habits are normal. With the above complaints, patient visited a cardiologist in Rangpur, where he was diagnosed as a case of some sort of heart disease, and then was referred to Dhaka for better management with some medication. The patient could not mention the name of the medications. For his further investigation and management, he was admitted in National Institute of Cardiovascular Disease. His past history reveals that he's normotensive, non-diabetic, and non-asthmatic. He was ex-smoker, used to smoke 5 sticks per day for 5 years, but stopped about 5 months back. And his family history reveals that he has 3 brothers and 1 sister, 1 son and 2 daughters. All of them are in good health, and no members in the family run the same illness. His socioeconomic history reveals that he belongs to a lower middle class family, lives in a paka house, and drinks arsenic-free tubal water and uses sanitary latrines. His immunization history reveals that he was immunized as per EPI schedule, and his drug history reveals that he's taking some medications for the same illness. The patient could not mention the names of the drugs. On general examination, patient is ill-looking, anxious. There is a IV cannula on the left hand. There is also a scar mark in the right lower abdomen. Patient is cooperative. Body build and nutritional status are average. His blood pressure is 100/70 millimeter of mercury on both upper arm, no postural drop. Pulse rate is 104 beats per minute. Regular, normal volume, and jugular venous pressure is raised about 6 centimeters from the sternal angle with a prominent airway. There is absence of anemia, jaundice, cyanosis, claving, leukonika, koilonecia, dehydration, and lymphadenopathy. Thyroid gland is not palpable. Respiratory rate is around 20 breaths per minute. On examination of cardiovascular system, pulse rate is 104 beats per minute, regular, normal volume, and there is no radial or radiofemoral delay. Condition of the vessel wall is normal. All the peripheral pulses are present and symmetrical. Jugular venous pressure is raised about 6 centimeters from the sternal angle with a prominent airway. Blood pressure is 100/70 millimeter of mercury in both upper arms and with no postural drop. On picogram examination, on inspection, there is visible cardiac pulsation in the apical area. There is no bony deformity or visible epigastric pulsation. On palpation, apex beat is located about 13 centimeters from the midline. Apex beat is forceful and ill-sustained. There is an apical systolic thrill. There is also left external hip and palpable pulmonary component of the second heart sound. On auscultation, their first heart sound is soft. Pulmonary component of the second heart sound is loud. And there is apical pansystolic murmur of blowing quality. Grading is 4/6. This murmur radiates to the left axilla, which is best heard during expiration and patient in left lateral position. Both the lung bases are clear. Examination of other system reveals no abnormality. My provisional diagnosis is chronic rheumatic heart disease with mitral regurgitation, with pulmonary hypertension in sinus rhythm, with NOH class 2. Up to this, you have I have asked you to
tell the salient feature, but you have examined and take the history detail and examination finding detail. Now, Professor Khalukuzzaman is asked to ask the genuine, real salient feature of this patient to reach the range. এবং সবাইকে বলছি যে now we are very much accustomed to salient feature. Why? Because there is more time you will take for crossing, for examination crossing, ask more question, more detail, more tips and bits. But if you explain what is the important nowadays in this, some examiner is very annoyed to kacha ghar, paka ghar, egula to khub annoyed feel kore nowadays. I don't like that this patient has some relation in our age. কিন্তু বলা যে কাঁচা ঘর পাকা ঘর বলে টাইম নষ্ট করার লাভ নেই। ও বলছে একটা স্কার মার্ক। If you detail, any examiner asks you to detail presentation of the present history, if you utter any sign or any history, but that should be categorized by suggestive. You told that there is a mark in the lower abdomen. Suggestive of something you must have. Appendicectomy hote pare. This was due to old scar. Old scar, which was accidental injury. Accidental, but suggestive of accidental injury or something. Now, examiner will be in blind. So what he want to tell. Number two, you have spent lots of time in the past history and EST, but suggestive of rheumatic fever ta khub very nicely bola uchit chilo. Because you are thinking that this patient is going to the rheumatic involvement or valvular involvement. কিন্তু আপনি কি বলেছেন যে পাস্ট হিস্ট্রি অফ রিউমেটিক ফিভার একটু খুব সুন্দর করে বলা উচিত ছিল যে কোনো হিস্ট্রি নাই যে দ্যাট ডাজ নট রিভেল সাজেস্টিভ অফ রিউমেটিক ফিভার। তারপরে তার যে প্রোফাইল্যাক্সিক হিস্ট্রি, রিউমেটিক প্রোফাইল্যাক্সিস, এটা কিন্তু উল্লেখ করেন নাই। তার চাইতে বরং বেশি উল্লেখ করেছেন যে তার ইমিউনাইজেশন শিডিউল, এই 36 ইয়ার 35 ইয়ার্স ওল্ড ইমিউনাইজেশন শিডিউলের how it's too much important. You must present immunization. I want to say some curtail your history. That is not important for this particular patient, and include that is important for this particular patient. Eta. How do the students improve their history presentation? My suggestion is that you can recall that when you the examining of the fellowship, demo examination, every evening you attend the demo examination. I was the teacher of that. I am junior to him 1 year or 6 months after I crossed the fellowship. But every day I took the examination of Kajol and Muslimana. তোমার সাথে না? I took every day they practice. Mock examination. I stand as a statue. I know I did not know more than that person, but I remain the standing as examiner, and they just practice as a examination, not. Student এটা খুব ইম্পর্টেন্ট। So এক্সামিনেশনের কাছে একজন এক্সামিনার হোক, আরেকজন এক্সামিনি হোক, একজন আরেকজনের পরীক্ষা নেওয়া এবং সিরিয়াসলি। ওয়াদুদ খুব ইম্পর্টেন্ট কথা বলছে যে ব্যাচ এক্সামিনি তারা প্রতিদিন ইভিনিং এ পরীক্ষা দিবে, আর যে তার পরের ব্যাচ সে স্ট্যান্ড করবে, সে দাঁড়ায় থাকবে। তার দুটা বেনিফিট হবে, যারা পরের ব্যাচ সেও শিখলো, তার কিন্তু মাথায় বেশি কাজ করে। যারা এক্সামিনি তারা মাথায় কিন্তু ব্লাইন্ড থাকে, ভুল ত্রুটি করে ফেলে। তখন যে নেক্সট ব্যাচের এক্সামিনি সে ভুল ত্রুটিগুলো ধরা দেবে, ভাই এটা তো ভুল করলেন। আমার আরেকটা সাজেশন, আমি নিজে যেটা প্র্যাকটিস করতাম, যেমন এই টেস্টে খুব একটা আইডিয়াল, এর ডিটেল হিস্ট্রিটা নিজে লিখতাম, লিখে তারপরে এটা লেখাটারে খুব মানে কতটুকু সামারাইজ করা যায়, কত কম ইয়েটা আনা যায় সেভাবে। দ্যাট ইজ অ্যানাদার ওয়ে, ভেরি নাইস। একবার লেখা 3 বার 4 বার পড়ার থেকে ইম্পর্টেন্ট। এটা করলে পরে আমি হিস্ট্রিটা মানে I was quite renowned for presentation. That's the reason, because I practiced it. একদম রিটেন লিখে ওইটাকে সামারাইজ করে আমরা নিজেই প্রেজেন্ট করতাম। ওর টাইপ করলে পরে এটা হবে। একবারে বলতে পারে
মেহেদি, fully legalized কি বলে যে ফার্মার অফ লো সোশিও-ইকোনমিক কন্ডিশন আমাকে অনেক কিছু চেক করে সামারি মধ্যে চলে very nicely, Sir, you detail very nicely, but I like to more summarize, more. স্যার যারা প্রফেসর ওয়াদুদ বলছে যে একটু লিখে নিলে, একবার লিখে নিয়ে প্র্যাকটিস করতে হবে প্রতিটা, অত 10টা পেশেন্টের হিস্ট্রি লিখে নিয়ে প্র্যাকটিস করেন, দেখবেন যে একটু সামারাইজ হয়ে আসছে, কোনটা বাদ চলে যাচ্ছে, যে কোনটার জন্য সোশিওইকোনমিক কন্ডিশন ইম্পর্টেন্ট, কোন পেশেন্টের জন্য হিস্ট্রি অফ রিউমেটিক ফিভার, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস প্রোফাইল্যাক্সিস ইম্পর্টেন্ট, ইমিউনাইজেশন কোনটার জন্য আপনি রেখে দেন প্রথমে, সব ঘরেই রেখে দেন। না, হিস্ট্রি ও ডিটেইল বলেছে, মানে মোর ডিটেইল বলেছে। আমার একটু স্যার আমার একটু ইয়াসে অবশ্য যে আমাদের টাইমটা তো আসলে পরীক্ষা হলে লিমিটেড 20 মিনিট, কোথাও কোথাও 30 মিনিট থাকে বোধহয় অনেক সময় 20 মিনিট। না এখন তো একবারে অলমোস্ট 16 মিনিট, 8 মিনিট আর 6 মিনিট, 2 মিনিট আর 6 মিনিট। তাহলে ওকে শেষ করতে হবে স্যার 8 মিনিটে বা শেষ করতে হবে, তাদের শেষ করতে পারে, বেশি ক্রসিং এ যাবে, পাস করার সময় বেশি থাকবে মার্ক পর। তো ও আপনি যে বললেন যে ইন শর্টে বলতে হবে, আবার কিছু বাদও যাওয়া যাবে না, মানে খুবই ইম্পর্টেন্ট নেগেটিভ পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পজিটিভ পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটা জিনিস স্যার, আই কন্টাক্ট বলবে যে বলার সময় কিন্তু আই কন্টাক্ট এক্সামিনেশন থাকা ভালো। এটা আমি প্রথমে বলি না, কারণ জানি যে ভিডিও দেখাচ্ছে, ভিডিওর জন্য না, পরীক্ষার জন্য। একবার ফার্স্ট ক্রাইটেরিয়া টু ফেস দ্য এক্সামিনার এন্ড আই কন্টাক্ট এন্ড বডি কন্টাক্ট, দুটাই ফেস থাকবে। যদিও করোনার মধ্যে বলা হয়েছে যে সাইড থেকে পরীক্ষা নিতে, এটা একটা সাজেশন আসছে সব মহল থেকে যে সাইডে থাকতে, কিন্তু করোনা চলে গেলে কিন্তু একবারে ফেস টু ফেস আই কন্টাক্টে থাকতে হবে। আচ্ছা, হিস্ট্রিতে আমি একটা জিনিস যেটা থেকে আমরা অবজার্ভ করি যে বলছে যে সিভিয়ার এক্সাশন আছে। হোয়াট ডু ইউ মিন বাই সিভিয়ার এক্সাশন করতে? আমার জন্য সিভিয়ার এক্সাশন হলো যে আমি 3 তলায় উঠতে গেলে আমার ভয় লাগবে, কারণ আমি হাঁটা করতাম। এই জন্য কাজ হলো, সে তো ফার্মার, সে তো মানে হিস্ট্রি বোঝা নিয়ে হেঁটে অভ্যস্ত, আমাকে ওই ঠিক ক্লাসিক ওই বর্ণটা তার লেভেলে কি প্রবলেম হচ্ছে সেটা কিন্তু বর্ণনা দিতে হবে। মহিলাদের ক্ষেত্রে বলতে হবে যে আগে এখন সে একটা ফুল বাকেট অফ ওয়াটার তৈরি করতে পারে না, she cannot bring water from the pond with কলসি। এই যে পারেন, এইটা বুঝাতে হবে যে কোন লেভেলে প্রবলেমে তার এখন হচ্ছে, কারণ এটা আমি জিজ্ঞেস করলে দেখি ছেলে পেলে বর্ণনা দিতে পারে না, তার মানে সে হিস্ট্রি ভালো করে নিতে পারে না, এটা আমাদের আপত্তি আছে। ওয়াদুদের কথা একটু কম সাপ্লিমেন্ট করি, ভেরি কারেক্ট ওয়ার্ড ফর দিস প্রফেসর ওয়াদুদ কমেন্ট ইজ দ্য আনঅ্যাকাস্টম টু ইউ। উনার জন্য যেটা আনঅ্যাকাস্টম, সেই এক্সারসাইজ হলে আমরা বুঝে নেব যে এটা ও যেটা বলে যে সিভিয়ার অ্যাক্টিভিটিতে কি শব্দ বলেছিলেন আপনি? সিভিয়ার এক্সারশন মানে আমি একরকম বুঝবো, ওয়াদুদ এক বুঝবো, কিন্তু ইনার জন্য পার্টিকুলার ওয়ার্ড ইজ আনঅ্যাকাস্টম টু হিজ অ্যাক্টিভিটি। সে রেগুলার যে কাজ করে সেই কাজের চেয়ে একটু বেশি করতে গেলে এক্সারশন ফিল করে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ক্যাটাগরাইজ দ্য এনআই ক্লাস ইন এক্সারশন। স্যার, এক্সামিনেশনও কি জেনারেল এক্সামিনেশন কি কিছু মিস করেছে? জেনারেল এক্সামিনেশনে আমি একটু জেনারেল এক্সামিনেশনে হি টোল্ড এভরিথিং। আমি একটু ক্রস করতে চাই যে you have told the JVP is 6 centimeter. How you calculate the JVP? The procedure you have done, but how? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু লং কেসে কিন্তু আমরা খেয়াল করি। Then I pointed out the. Everybody knows how to calculate the JVP. It is a very basic question. Never forget. এটা খুব ইম্পর্টেন্ট, তুমি লং কেসে এটা কিভাবে দেখলা, একা কিভাবে দেখলা? Even then in village, when you are posted in the district hospital, Bajal hospital, this is enough to categorize the response of diuretics and severity of the heart failure. So after positioning the patient 45 degree, okay. Everything is then right. Proceed. Then I observed the upper limit of the point. Then I put a horizontal scale and a vertical scale from the sternal angle. Then I took the height of the vertical sternal angle or jugular nose? Sir, sternal angle, sir. Sternal angle. Sternal angle, sir. I দেখান তো একটু পেশেন্টের একটু দেখান তো না, খালি অ্যাঙ্গেলটা দেখান কোথায় থেকে। এটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু পরীক্ষার হলে তুমি বলছো জেবিপি দেখছো, তোমার কাছে স্কেল নাই, আই এম গোইং টু ফেল। তুমি দেখো নাই, তাহলে ইউ আর মেকিং এ ফলস স্টেটমেন্ট। ও স্কেলটা বের করতে পারছে, ও কিন্তু এখন যদি ভুলও বলে আমার কাছে পাস করে। I will take the vertical height, sir. Can he knows how to do the thing properly. 6 centimeters, sir. আমরা লং কেসে দেখি না, আপনার কাছে হেল্প চাইছে কিনা, এই রেজি কি 6 আরেকজনের হেল্প চাইছে কিনা। 45 degree, sir.
আচ্ছা ব্যাকআপ চাইছে কিনা পিঠে আপনারা উঠানোর জন্য। ভেরি মাইনরলি এটা নোট করবেন যে ইফ হিয়ার ইজ 6 সেন্টিমিটার No, sir. এখন না স্যার মানে নাটা 6 সেন্টিমিটার জি স্যার then JVP will be 11 centimeter 11 centimeters sir 5 centimeter from of the the right atrial pressure sir. center of the right ventricle to sternal angle is 5, always fixed. It is fixed 5 centimeter. Above that, ও যদি 6 বলে আমি তো বলবো যে জেবিপি স্টার্নাল অ্যাঙ্গেল থেকে 1 সেন্টিমিটার পেয়েছে। ও 6 বলেছে না, আমি ধরেই নিয়েছি যে এখান থেকে এটা 1 সেন্টিমিটার হয়েছে। কিন্তু এখানে যদি if he got the 5 centimeter, then JVP will be 10 10 centimeter. centimeters sir. So 5 is fixed. This angle, if it is at the level of sternal angle at the upper border of the AOM, in the venous wave, AOM, that is 5 centimeter. JVP is normal, almost normal. 5 centimeter it is normal. Just right ventricular pressure equal to right ventricular level. Right atrial No, pressure. no, center of the right ventricle. Form here is 5 centimeter. স্যার ওটা কিন্তু এই জেভিপি না, ওটা কিন্তু রাইট এট্রিয়াল প্রেসার, মানে সেন্ট্রাল ভেনাস প্রেসার, Central venous pressure. Central venous pressure. সিভিপি। Center of the মানে এইটা কিন্তু স্যার যেটা বললেন যে সিভিপিটাও আমরা আসলে মানে তোমাকে জিজ্ঞেস করতে পারি, তাহলে জেভিপি এত বললা তার সেন্ট্রাল ভেনাস প্রেসার তার সাথে 5 যোগ তুমি করে 5 সেন্টিমিটার যোগ করে JVP, হ্যাঁ সেন্ট্রাল ভেনাস প্রেসার। Central venous pressure কারণ sir. আমরা জেভিপি উপরে একটু বলে জেভিপি, sir. কিন্তু আমরা সেন্ট্রাল ভেনাস ক্যালকুলেশন করার সময় 5 5 সেন্টিমিটার। centimeters When you মানে fluid, fluid you give বোঝানো more যাচ্ছে। fluid. When you less fluid, you will give less fluid or more fluid, or patient is going dehydrated after getting diuretics. This is very important to calculate the CVP from JVP. And you already, I think, know very nicely what are the waves of the venous wave, A, X descent, X descent, Y descent, Y V wave, C descent, wave, and V wave. sir. I think You said prominent A wave. Sir. What is the importance of that utterance? Prominent air wave indicates, sir, increased right atrial pressure due to any cause, sir. Or right, No, it doesn't mean right increased right atrial or right, pressure, not necessarily. right ventricular pressure, sir, Increased right due to ventricular pulmonary pressure. hypertension, sir, Exactly. usually, sir. That is a indication of right ventricular stiffness, right ventricular hypertrophy. Right, pulmonary hypertension, the indirect evidence to say that. Very nicely. Hypertension, কোন সাইডের wave? কোন সাইডের hypertension? এটা Sir, indicate right করে? sided, sir. না, কোন সাইডের? Venous না arterial? It's a venous hypertension. Venous. Sir. Very nicely, sir. It is, you can directly assess the Venous pressure, sir. তার venous pressure. এক্সামিনেশনে আর কি মিস করেছে, ও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মিস করেছে। না ভাই, ইয়েতে পিকোডিয়াল এক্সামিনেশন তো জেনারেল এক্সামিনেশন সে ভালো জেনারেল করেছে। এক্সামিনেশন ভালো করেছে। পিকোডিয়াল এক্সামিনেশনে কি পালসের ক্যারেক্টার বলেছেন, অ্যাপেক্সের অ্যাপিক্যাল ক্যারেক্টার কি Sir. বলেছেন বলেন তো? Sir, forceful and insistent. হিভিং বলেছেন? No, sir, heaving bone. কি হবে এটা? ফসফরাস Thrusting, ইন এ sir. ওয়ার্ড Thrusting, থ্রাস্টিং। আচ্ছা, এটা একটা বলেছেন। ও কিন্তু যেটা ভুল করেছিল, দেখো, ও কিন্তু বলেছে 13 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন, বাট হি ডিড নট আটার ইন হুইচ স্পেস। এন্ড মোস্ট Sir, ইম্পর্টেন্ট, sixth intercostal space, আমি sir. কিন্তু কত সেন্টিমিটার ফ্রম মিড লাইন সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড না। যার বুক চ্যাপটা তার 30 সেন্টিমিটার করে ফ্যাক্টরি না, যার বুক ছোট তার কিন্তু 30 সেন্টিমিটার। আর আপনি মারমারের কিন্তু বলতে হবে মিড ক্লেভিকুলার লাইনের বাইরে বা ভিতরে। প্রত্যেককে নিজের ব্যক্তির জন্য আমার মিড ক্লেভিকুলার লাইন আমার কোনখানে, আমার অ্যাপেক্স ওইটার সাথে দিলে ওটা মিড লাইন থেকে কত সেটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট। ও দুইটা পয়েন্ট বলে নাই, মিড ক্লেভিকুলার লাইনের সাথে বলে নাই, কোন স্পেস সেটা কিন্তু বলে নাই। এখানে এটা জাস্ট এরর হয়েছে, এটা খেয়াল করো। among the examiner there is 3 type of examiner. One is very meticulous to the clinical method, one is some liberal to the practical life, another is more liberal. So most of the cases I learned from the senior teacher, they particularly in short case you always tell the shifted to the this space, shifted from the mid clavicular line, and the left side left 6 intercostal phase, left 7 intercostal phase, just shifted. That's enough. Mild shift, moderate shift, sir, it is usually shifted to the 6 left clavicular space in the left side from the mid clavicular line. Measurement অনেক সময় there is most of the short case, some of the examiner feel annoyed. Just shifted or not shifted, that's one. It is mildly or moderately shifted, that's enough in the short case.
In long case, you can measure very nicely. দেখা যাচ্ছে can it be termed as diffuse apex? Sir. What do you mean by diffuse apex? Can you define it? Sir, yes. If the definite apical impulse is felt in two intercostal space or more than 2.5 centimeter area, then it is diffuse. If you can feel the apical between two space or it is more than 1 inch, around more than 2.5, it is diffuse. Very right. In this patient, it is not diffuse because the outermost pulsation is the apical pulse, sir. It was rather definite, Yes, sir. but it was ill sustained, thirsting. Thirsting, sir. Now, আবার একটা কথা যোগ করতে হবে, outer and lowermost. Outer and lowermost. বলে outermost. Outermost a lot of pulsation there. Outer and lowermost definitely. definite Point impulse is the cardiac impulse. cardiac impulse. And character you have told the Thrusting. thirsting. Okay. Can I ask you, Sir. how is the apex formed? Is it from the right ventricle or left ventricle, or can the apex be changed from right to left ventricle? Sir, it is usually formed by left ventricle, maybe formed by right ventricle, sir. What Why? are the situation? Or Sir, Why? if there is severe pulmonary hypertension or right ventricular enlargement, sir, severe. And what about TGA? Sir, it can be formed by sir, right ventricle. Remember that, how do we determine ventricle? It's related to the valve. The ventricle attached to the tricuspid valve is right ventricle. The ventricle attached to the bicuspid valve, that means mitral valve, that's left ventricle. TGA তে ওটা দেখে কিন্তু আমরা ডিটারমাইন করি যে এটা সুইচ হয়েছে। কনজেনিটালের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে ওটাই ইম্পর্টেন্ট। সিভিয়ার পালমোনারি হাইপারটেনশনে রাইট এক্সিয়াল রোটেশনের জন্য আমার এটা অ্যাপেক্সটা রাইট ভেন্ট্রিকল দিয়ে তৈরি হতে পারে। ইউ আর রাইট। If you consider, I just 1 minute to supplement the Professor Adul Pata. When you examine the congenital heart disease, clinically on the bedside, you must consider the 4 question answer in the bedside. Number 1 is what is the level of the lesion or shunt? In which level? Number 2 is what is the vasculature of the pulmonary vasculature? Clinically assess korte hobe. Number 3, which ventricle is dominant? Number 4, whether pulmonary hypertension is present or absent. This should be answered at the bedside clinical examination. Otherwise, which ventricle produce apex, which is the level of shunt, what will be the lung field, what is the pulmonary hypertension, you can amalgamate with each other. So if you clinically concise the 6, 4 or 5 question definitely, then you progress. You can correlate all the sign and symptom and tell 1, 2 or 3 DD, differential diagnosis. তাহলে diagnosis, মানে here for the features of the raised GBP, right? So in your diagnosis, have you told the patient has got evidence of congestive heart failure or heart failure? Sir, I did not mention heart failure in my diagnosis, sir. What does inhibited JVP mean? Sir, it may be due to impending failure, sir. Our patient was on. Why does it is not impending failure? Raised JVP is failure. It's one of the 3 most important signs. Dependent edema, raised JVP, and left tender liver. That's a sign of right-sided cholesterol failure. Mehdi, you told very nicely at the end of your clinical examination, history and clinical examination, 5 things should be always we expect 5 things. Etiology, বলেছেন chronic heart disease, lesion বলেছেন mitral regurgitation, তারপর বলেছেন যে pulmonary hypertension বলেছেন, sinus rhythm বলেছেন, তারপর NI class বলেছেন। আমি কিন্তু এটা হার্ট ফেলার ধরে নিয়েছি, আপনাকে হার্ট ফেলার সম্বন্ধে কমেন্ট করতেই হবে। হার্ট ফেলার NI class আপনি after examination of the detailed clinical history, detailed clinical examination, detailed history taking, if you at the end of this examination you cannot tell the whether heart failure is present or not. No, we can accept it. I mean NI class বলেছে, আমি ধরে নিয়েছি it's a heart failure, and you miss the heart failure, just direct you told the NI class. But congestive heart failure is there is a heart failure, but congestive heart failure no problem, and NI class 2. The 2-year explanation is a lot of things.
patient get diuretics, patient get anti-heart failure treatment, patient improving, like this. So last one is the heart failure. Heart Sir. failure chhada kintu karon all of you know that whether all the lesion of the body of the heart is ended in the heart failure, all of you know. But this particular patient, when any time goes to heart failure or not, this is one of the denominator to determine the modalities of treatment also. যে তার লেশন দিয়ে সে কি হার্ট ফেলারে একবার গেছে না কোনো রিস্ক করে নাই হার্ট ফেলার, এই পেশেন্টটা যদি আমার মাইল্ড থাকতো তাহলে কিন্তু হার্ট ফেলারের কোনো দিনই সে হিস্ট্রি দিত না। অ্যাট বেস্ট ক্লাস 1 এনআই ক্লাস 1 হয়তো খুব ভেরি কুইক ইগারলি আস্ক করলে হয়তো বলতো যে স্যার আমি আনএক্সটম অ্যাক্টিভিটি করলে আমি হার্ট ফেলার হয়। ফলে হার্ট ফেলার যদি ডেফিনেটলি জেবিপি পাও, ইউ টোল দ্য 5th one is heart failure and NI class. Sir, did he miss any other expected findings? If I consider the diagnosis, but He did not I like to ask again, repeat the description of the murmur of this patient. There is a pansystolic murmur in the apical area, which radiates to the left axilla. The murmur is blowing in quality, grading is 4/6. The murmur is best heard in left lateral position with breath-holding expiration. It's okay. Our kotha it can be transmitted. Where are the place? Do you expect any other findings with this presentation? MR with severe pulmonary hypertension. What is that? Is Apex indirectly is asking shifted. differential Apex is shifted. patient is differential sinus diagnosis. JPP is raised. Right. Do you expect any other findings? Does the patient have enlarged tender liver? No, sir, it is absent, sir. Are you sure? I did not get it, sir. Did you describe anything about tricuspid regurgitation? No, sir. Amaltek, will you check it? I think the patient must have, because the level of problem he has, he must have tricuspid regurgitation. And what else? Students, can you tell me what else is expected? Maybe other source. Exactly. Exactly. I was expecting a third heart sound. Volume overload, MR, classical MR, grade 4/6 MR. I expect a third heart sound should be present. How do I see the third heart sound? When in the apex, you found there is splitting of the second heart sound. That means there is either a splitting or a diastolic sound after the second heart sound. What are the diastolic sounds? An opening snap, which is not present other if in case of MR, if you do not have MS, or a fourth heart sound, which is usually present in a stiff heart. Left ventricular apex should not be that shifted. It is actually LGA. Shashne. And a third heart Shashne. sound, which is related to volume overload. ধরে রাখেন। Hyperdynamic circulation or a dilated heart due to MR, I expect that. So, একটু দেখেন ইন্সপিরেশনে splitting in the apex, that's not actually splitting. That's the third. তাই না? Yes, sir. It And patient is sinus renal, so you are very likely to get. লম্বা শ্বাস নিয়ে ধরে রাখেন। If the patient is tachycardic, ধরে রাখেন। ছেড়ে দেন, ধরে নেন, মিসকাত স্যারকে এটা নিয়ে একটু কথা বলতে বলো না। শ্বাস নেন। মিসকাত স্যার বললে ভালো হয়। There is another soft murmur. মিসকাত ভাই আপনার ইনপুট চাই, আনমিউট করে বলেন। না, এটা সিস্টোলিক, It is like a এটা সিস্টোলিক murmur. There is tricuspid Tricuspid accentuated during inspiration, inspiration. sir. There is a definite murmur, but in short case or but long case you can mention the Wad's command that there is definite the murmur of systolic murmur. And in apex there is a systolic murmur. Radiation is two places, not only because this patient is also what is the another place to radiation of the MR murmur. Left. Left sternal left sternal অথবা back of the interscapular. Interscapular first one is যেটা বললাম যে axillary, second is হচ্ছে scapular, subscapular বা posteriorly subscapular space.
কারণ if it is huge murmur, you can radiate up to the back, any place of the back, particularly. Sir, third heart sound, sir, definitely, sir. The patient has clear cut with fathers. The third heart sound, if you told the third heart sound, you must know the gallop. S3 gallops, S4 gallop. Third heart sound, how you, doctor, how you, I will not fail you, but I will be. লং কেসে তারপরে যদি প্রসিড করা যায় what is the location of the S3 and S4? Can you tell me? Any student? What is the location? S1, S2, S3, after, just after the second heart sound. Second heart sound, sir. Or S4 is just before the Before S1, sir. first Before S1. S1. Keep in mind. Sir. And you must, there is the S3 gallop. Examiner will be more happy than isolated S3. There is S3. S3, I got the sometime S3 স্যার gallop. খালিকুজ্জামানের একটা কোশ্চেন ছিল, প্রফেসর খালিকুজ্জামান। মেহেদি পরীক্ষা তারপরে আমরা টিচাররা যেটা করেন যে why you are telling it's a case of mitral regurgitation and what are the differential diagnosis of your clinical diagnosis? This is mitral regurgitation. From history, there are shortness of breath. Only by doing the examination, what are the evidences? On palpation, sir, there on inspection there are visible apical visible cardiac pulsation. Make it short. Displaced apex. Sir, Displaced apex is Displaced sustained fasting nature of apex. apex beat, soft faster sound, Soft and faster apical sound. pansystolic murmur. Pansystolic murmur. Gate 4/6. Sir, Yeah. With radiation to the with radiation to the left. That's why I'm saying it's be very clear cut. এই জন্য আমি বলছিলাম লেখে লেখে রেডি করো তোমার উত্তরগুলো এই করা। Soft clustered sound and the presence of S3. এটা বলার পর with evidence of pulmonary hypertension. Sir, What are the evidence you can you have for pulmonary hypertension? in this case, I have got left external hip and pulpal P2, and on auscultation, pulmonary component of the second heart sound is loud, and I have got a prominent airwave in the JVP. And there is also diagnostic condition. Did Sir. you get it now? Now I have got it, sir. And prominent airway is a JVP, sir. আচ্ছা, That's also indirect. মহসিন ওয়াদুদ খালেকুজ্জামান তিনজন এখানে আছে, আর আমাদের নিশ্চয় মেশকাত স্যার আছে। I like to ask one question. In that short case, you got this finding. What are the other things you may confuse with this finding? Yes. So, In short case, What are the short degree case, of it is not apical systolic long murmur? case. Only you take murmur. Again, then it's confused with the whether it is more mark hard in the leblosternum or apical, because Professor Wadud nicely said that there is a murmur in here and there is a murmur is also here. So combined, you can get the only one systolic murmur. You feel confused in the short case. What are the other things you can ask by the examiner? Common things may mistake with this finding. may I answer, sir? Sir, aortic stenosis, mitral valve prolapse. Sir, I'm going to say ventricular septal defect, sir. Aortic stenosis, sir. Ventricular septal defect. Tricuspid regurgitation, sir. Correct. To me, I am being an examiner. This is the almost middle age. I did not find the hand whether there is Eisenmenger or developed. There is particular this patient. There is early sign of clubbing. Yes. So one of the common finding all over the chest there is a murmur. VHD never be missed with pulmonary hypertension. Early Eisenmenger is maybe. VHD is common. Then aortic stenosis. Tricuspid regurgitation, isolated tricuspid regurgitation is very uncommon. But you told, because every patient have VHD, rheumatic mitral regurgitation also have tricuspid Can regurgitation. they tell MVP? MVP with MR. MVP nowadays it is emerging in the society, but earlier most of the MVP in our country, our society, it is very mild MR, very mild MR. 1 or 2 like now. So MVP. But nowadays, if you ask this patient in the Western country, most likely diagnosis, what etiology? Without any history of rheumatic fever, he told the rheumatic heart disease, MR,
then everything is told. But in Western country, what will be the etiology in this? Mitral valve prolapse, sir. Mitral valve prolapse. Mitral valve prolapse. If it is more a little elderly, there is a mitral valve Conservation. degenerative origin. Mitral degenerative change. Mitral regurgitation of drug induced. Can you tell me the one drug? Can you tell me the radiations can produce? What drug produce? So methisurgate, sir. Huh? Methisurgate. And another argotamine. Argotamine, sir. Argotamine is produced MR. And also bronchogenic carcinoma is the focus radiation to the left side bronchogenic carcinoma may produce MR. Mitral একটা regurgitation. জিনিস, একটা হলো এটিওলজিক্যাল ডায়াগনোসিস, আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস। পেশেন্ট যখনই ও বলবো যে পেশেন্ট হ্যাজ গট মাইট্রাল রিগারজিটেশন উইথ সাম ডেটা, তখনই চলে আসবে হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য ট্রান্সিস্টোরিক। যেটা আপনারা বললেন ventricular septal defect, aortic tricuspid regurgitation, even the manner of aortic stenosis may be heard after the apex, or only in the apex, in advanced days. এই কয়টা একটা অর্গানিক বা প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস। যখন কথা আসবে হোয়াট আর দ্য এটিওলজিক্যাল ডায়াগনোসিস, যেমন রিউমেটিক মাইট্রাল রিগারজিটেশন, এমবিবি উইথ এমআর একটা এটিওলজিক্যাল ডায়াগনোসিস হতে পারে, কিন্তু এই পেশেন্টের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, কারণ এমআর এর কজ হিসাবেই এমবিবি আছে। সুতরাং সেকেন্ড যদিও বলে যে হোয়াট আর দ্য আদার এটিওলজিক্যাল ডায়াগনোসিস, Then দেন এমবিবি উইথ এমআর ইনফেক্টেড, যেহেতু স্যার বললেন যে আর্লি ক্লাবিং আছে, মেবি এ পোস্ট ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস মাইট্রাল রিগারজিটেশন। infective endocarditis is one of the common cause of mitral এটাকে regurgitation. আলাদা করে ফেলতে হবে, হোয়াট আর দ্য প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস এন্ড হোয়াট আর দ্য এটিওলজিক্যাল ডায়াগনোসিস। তাহলে মাইট্রাল রিগারজিটেশনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস একটা ভিএসডি, একটা অ্যাওর্টিক স্টেনোসিস ইন অ্যাডভান্সড স্টেজ, অ্যানাটমিক্যাল ডায়াগনোসিস, আর এটা হচ্ছে ট্রাইকাসপিড রিগারজিটেশন। এগুলো থেকে আমাদের পারমুটেশন কম্বিনেশন করে একটা সিদ্ধান্ত আসবে। মানে খালেকুজ্জামান প্রফেসর খালেকুজ্জামান ইজ সেইং রাইটলি, এখানে একটা মারমার পাচ্ছি, এই মারমারটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে দ্যাট ইজ দ্য ক্লিনিক্যাল সেটিং, যে দেয়ার ইজ আদার প্যাথোলজি ইন দ্য হার্ট, এমআর, এআর, এএস, বিএসডি, tricuspid regurgitation. This is the clinical differential diagnosis, clinical differential diagnosis or anatomical differential diagnosis in the heart. But when we look for the etiology, you already told that this is the rheumatic etiology. Then examiner can ask the what are the other etiology may have Possibilities. you consider for this particular finding. Then he Sir, likely to told this. Did he describe the lung basis? Sir, I did, sir. Describe, but Always report remember, কিন্তু precordial examination, a part of that is lung based examination. lung base এবং edema, এই দুটা without lung base and seeing the edema, comment about the pedal edema, never examination cardiovascular. In long case, Never be there is no complete. excuse. You have enough time to examine the whole body. Even then in short case, you ask, sir, can I see the examiner usually no need. You told. ইম্পর্টেন্ট এখনকার সময় আরেকটা One. বিশ্বাস স্যার, বিশ্বাস স্যার, পাওয়া গেছে। আপনি বলেন স্যার। ইসকেমিক Okay. ইসকেমিক বিশ্বাস স্যার, জি স্যার। Okay. Had you any specific question for me? You have gone. You have seen what the presentation, the discussion. I want your input about the clinical diagnosis or examination findings. Mitral, Yes. mitral. Exactly. We are discussing what are the etiology, what are the clinical differential diagnosis, what are the etiological differential diagnosis. We are just discussing asking the examinee as a crossing. Okay. Thank you very much. We expect your input. For a patient with mitral regurgitation, I need much more extensive clinical examination than what he has done. Every time a patient presenting with mitral regurgitation, I like to feel them from the back. We know the murmur of the mitral stenosis can extend up to from vertex to the sacrum. That is very pathognomic of mitral stenosis. Mitral regurgitation. ব্যাক থেকে যদি দেখা হয় এবং এই পেশেন্টের মারমারটা যদি ব্যাকে যায়, সেটা কিন্তু অন্য যে দুটো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ভেরি রাইটলি ইউ হ্যাভ সেড, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এবং আয়োটিক স্টেনোসিস, তার থেকে কিন্তু ডিস্টিংক্টলি আলাদা করে ফেলতে পারে যদি এটা ব্যাক পর্যন্ত যায়। ব্যাক পর্যন্ত সেই জন্য মাইট্রাল রিগারজিটেশনের মারমারটা ব্যাকে দেখাটা আমার মনে হয় অনেক জরুরি, শুধু একজিলা পর্যন্ত দেখলেই হবে না। আর অফ সেম নোট আমি আরেকটা জিনিস মনে করি কি, যে অলসো এপেক্স শুড বি সিন ফ্রম দ্য ব্যাক।
কারণ আমি এটা খুব ফ্রিকুয়েন্ট, এটা আমার কমন মাই ওন এক্সপেরিয়েন্স that we have detected the apex at the 6th space, কিন্তু basically that remains in the 7th space. বুঝতে হবে আমাদেরকে যে this is a condition exclusively which is a volume overload condition. একটা volume overload condition থেকে we are suspecting the patient might have left heart failure and as well as right heart failure. And every time as a clinician I try to understand the hemodynamics. এই পেশেন্টের কি হইতে পারে? একটা হলো যে তার মাইট্রাল রিগারজিটেশনে কিন্তু তার লেফট ভেন্ট্রিকলটা খুব হাইপার ডাইনামিক থাকে। যে পেশেন্টের একটা থ্রিল আছে সেই পেশেন্টের অবশ্যই একটা ভালো গ্রেডিয়েন্ট আছে ফ্রম লেফট ভেন্ট্রিকল টু লেফট অ্যাট্রিয়াম। তার মানে লেফট অ্যাট্রিয়ামের প্রেশারটা হয়তো অতটা বাড়ে নাই এবং লেফট ভেন্ট্রিকলটা অতটা হাইপোকাইনেটিক হয় নাই যে যার জন্য একটা লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার হতে পারে। এটা আমার একটা মেইন কনসার্ন। তো এখন এপেক্সের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনে ও বলছে ইট ইজ নট অকুপাইং টু স্পেস। আমরা জানি যে শুধু আইসোলেটেড লেফট ভেন্ট্রিকুলার মাইট্রাল রিগারজিটেশন থাকলে সেখানে যদি ভলিউম ওভারলোড হতো তাহলে অ্যাটলিস্ট এপেক্সের সাইজটা একটু বড় হতে পারতো। ও ডিফিউজ বলছে, কিন্তু এপেক্সের সাইজ দুইটা স্পেস নিতে পারতো। এবং সবসময় আমার মনে হয় এপেক্সের সাইজটা বড়া ভালো, যে ইট ইজ অকুপাইং টু স্পেস কিংবা কিছু এরকম বললে তাহলে বোঝা যায় যে আসলে ভলিউম ওভারলোড একটা কন্ডিশন যেখান থেকে আসলে ফেলিয়ারটা হতে পারে। কিন্তু সাথে সাথে যদি হাইপোকাইনেটিক হয়ে যায় তখন কিন্তু আবার এপেক্সটা ইনডিস্টিংক্ট হতে পারে। পার্টিকুলার এই পেশেন্টের জন্য আমরা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি আছি, সেটা হলো যে হার্ট ফেলিয়ারটা আসলে কি হয়েছে। যেমন ফর এক্সাম্পল যদি রাইট অ্যাট্রিয়াল প্রেশার 6+5=11 হয়, আমরা তো জানি যে রাইট অ্যাট্রিয়াল প্রেশার হলো 5-12। সেক্ষেত্রে কি আমরা রাইট হার্ট ফেলিয়ার আছে এটা বলতে পারবো? স্পেশালি পেশেন্ট ডাজ নট গিভ এনি হিস্ট্রি অফ লেগ সোয়েলিং। এই পেশেন্টের জন্য নেগেটিভ হিস্ট্রিতে লেগ সোয়েলিং কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট, যে হি হ্যাড লেগ সোয়েলিং উইচ ডিসঅ্যাপিয়ার্ড আফটার টেকিং সাম ড্রাগস, তাহলে কিন্তু বোঝা যায় যে আসলেও তার রাইট হার্ট ফেলিয়ার ছিল। এখন আমরা যে কনফিউশনটার মধ্যে আছি যে whether he truly do have the left heart failure, whether he has got truly the right heart failure. আমি একদম প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক সেন্সে বলতেছি। এখন অমল, আপনার কোশ্চেনের উত্তর হলো যে when you get a murmur in the apex, a systolic murmur, ফার্স্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এবং আমরা জানি যে as age progress the murmur of the aortic stenosis shift from the base to the apex. অনেক সময় শুধুমাত্র এপেক্সেই শোনা যায়, শুধুমাত্র aortic stenosis এর মারমারটা it is only heard in the apex, এটা হয়। কাজে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ঠিক আছে, কিন্তু আমি মনে করি at the age of 30 to 40 পেশেন্টকে ডেফিনেটলি মাইট্রাল রিউম্যাটিক অরিজিনটা বলার টেন্ডেন্সিটা আমাদের একটু চিন্তা করতে হবে। উই নো 50% কেসে হিস্ট্রি থাকে না, কিন্তু এখন কিন্তু রিউম্যাটিক হ্যাজ বিকাম রিলেটিভলি বলতেছে আনকমন। আর মাইট্রাল ভালভ প্রোলাপসের ইনসিডেন্ট কিন্তু নর্মাল পপুলেশনে 1 to 8%। মাইট্রাল ভালভ প্রোলাপস কিন্তু খুব আনকমন না। সেই জন্যই ডেফিনেটলি ডায়াগনোসিস বলার আগে যে রিউম্যাটিক, প্রবাবলি রিউম্যাটিক ইন অরিজিন বলছে, কিন্তু তার ফেভারে অন্তত একটা কিছু থাকতে হবে। সে বলতে পারে যে দেয়ার ক্যান বি ডিফারেন্ট কজেস, স্পেশালি যেহেতু পেশেন্টের বয়সটা হলো 36, সেহেতু রিউম্যাটিক এর অরিজিন বলার কারণ অন্য কিন্তু মাইট্রাল স্টেনোসিস কিংবা অ্যাওর্টিক ভালভ ইনভলভমেন্ট নাই। জেনারেলি এই বয়সে একটু বয়স হলে কিন্তু একাধিক ভালভ ইনভলভমেন্ট হয়। মাইট্রাল রিউম্যাটিক ভালভুলার ইনভলভমেন্ট ইন রিউম্যাটিক ডিজিজ কিন্তু আমরা জানি যে আইসোলেটেড ভালভ ইনভলভ হয় কম বয়সে, কিন্তু অ্যাজ এজ প্রোগ্রেসেস এডিশনাল অন্য কোনো ভালভ ইনভলভ হয়। অন্য কোনো ভালভ ইনভলভমেন্ট নাই, রিউম্যাটিক ফিভারের কোনো হিস্ট্রি নাই, সেখানে প্রবাবলি রিউম্যাটিক ইন অরিজিন বলতে পারে, কিংবা আই ক্যানট I really cannot suggest anything from the history of the clinical examination about the etiological diagnosis, এটাও বলতে পারে আমার মনে হয় আর কি। আর থার্ড হার্ট সাউন্ড খুব ইম্পর্টেন্ট এই পেশেন্টের জন্য দুইটা কারণ। একটা হলো যে পেশেন্ট যদি ভলিউম ওভারলোড থাকে, আইসোলেটেড ভলিউম ওভারলোড থাকে, তাহলে থার্ড হার্ট সাউন্ড থাকতে পারে। আবার যদি লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার থাকে তাহলে থার্ড হার্ট সাউন্ড শুনতে পারে। থার্ড হার্ট সাউন্ড বেল দিয়ে শুনতে হয়। থার্ড হার্ট সাউন্ডে কিন্তু খুব হার্ড প্রেস করতে হয় না বেলটা, and it is seen at the apex. But the art of looking for the third heart sound during auscultation কিন্তু খুব ইম্পর্টেন্ট। খুব ভালো করে না দেখলে থার্ড হার্ট সাউন্ডটা মিস হয় না, কিন্তু ভালো করে দেখলে থার্ড হার্ট সাউন্ডটা বোধহয় ভালোই পাওয়া যায়। কিন্তু আমি একটা জিনিস আর কি, খুব পার্সোনাল চয়েস হতে পারে, এটা আমার পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট নাও হতে পারে। মাইট্রাল রিগারজিটেশন থাকলে পিছন থেকে পেশেন্টকে এক্সামিন করাটা আমি খুব পছন্দ করি, বোথ পালপেটিং দ্য এপেক্স ফ্রম দ্য ব্যাক
and auscultating the back of the back for systolic murmur, যাতে আমরা শিওর হতে পারি যেটা মাইট্রাল রিগার্জিটেশন। ভাই আমার আর উই রিয়েলি ডিলিং উইথ রাইট হার্ট ফেলিওর, এটা একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমাদেরকে সলভ করতে হবে। হয়তো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা মনে করি যে স্টুডেন্টদের হিমোডাইনামিক্স সম্পর্কে একটা ওরিয়েন্টেশন হওয়া দরকার। তাহলে কারণ পেশেন্ট কিন্তু লেগ সোয়েলিং এর হিস্ট্রি দেয় নাই। আবার অন্যদিকে যদি আমরা লজিক্যালি চিন্তা করি যে 6 + 5 11, আমরা তো জানি যে রাইট আর্টিরিয়াল প্রেশার 5 to 12। সেক্ষেত্রে এই প্রশ্নগুলোর মানে খুব একটু ডিপে চলে গেলাম আমি হয়তো, কিন্তু না মেশকাত ভাই, রোগীর কিন্তু প্রেজেন্টেশনই হলো শর্টনেস অফ ব্রেথ, সুতরাং হার্ট ফেলিওর নিয়ে কোনো সন্দেহ নাই। না উইথ সাম মেডিকেশন, দ্যাট মিন্স আন্ডার ট্রিটমেন্ট, সেই জন্য পাচ্ছে না, এনলার্টেন্ডার লিভার পাচ্ছে না, জেভিপিটা না মানে শর্টনেস অফ ব্রেথ ইজ আ ফিচার অফ লেফট হার্ট ফেলিওর। এটা এমআর এর জন্য কিন্তু তার রাইট হার্ট ফেলিওর আছে কিনা সেটা হলো প্রশ্ন। মেশকাত স্যার, আমরা এখানে ওকে বলতে বলেছি আমরা কনজেস্টিভ হার্ট ফেলিওর, কারণ বিকজ পেশেন্ট definitely gave history of shortness of breathing, which represent the left heart failure, and JVP is raised still. So we can I do not want to contradict much, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে লেফট মানে অ্যাকর্ডিং টু দ্য সিমটম পেশেন্ট হ্যাভ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর থাকতে পারে, কিন্তু রাইট ভেন্ট্রিকুলার আলাদা ডেফিনিট ছিল, এটা নিয়ে কিন্তু কনফিউজ করার কোনো মানে নেই। still having, because he has got shortness of breathing, তার কিন্তু NIH 3 স্ট্যাটাস ছিল, এখন NIH 2 তে চলে আসছে। আচ্ছা, কিন্তু রাইট হার্ট ফেলিওরটা নিয়ে আমার হলো প্রশ্ন। এক্স্যাক্টলি, রাইট হার্ট ফেলিওর, এইজন্য কনজেস্টিভ বলা উচিত, রাইট হার্ট ফেলিওর না বলে কনজেস্টিভ মানে কিন্তু সেটা লাংসের কনজেশন হতে পারে, এটা সিস্টেমিক কনজেস্টিভ হার্ট ফেলিওর NIH+2 I may forget। আর আমি আরেকটা জিনিস একটু ইনপুট দিতে যাচ্ছি, এই যে আপনি বলছেন যে এক্সামিনেশন ফ্রম দ্য ব্যাক অফ দ্য অ্যাপেক্স, পরীক্ষার হলে কিন্তু এটা এক্সামিনার কিন্তু অ্যাকসেপ্ট করবেন না। কাজে প্লিজ এই জিনিসটা আমি কিন্তু না করবো যে এটা ই করার জন্য পার্সোনালি একটা ই করতে পারি, কোনো বইও কিন্তু এটা কিন্তু বলছে না, যেহেতু বলছে না 99% এক্সামিনার কিন্তু এটা কি অ্যাকসেপ্ট করতে নাও পারে। আমরা ট্র্যাডিশনালি মেশকাত ভাই যে ডেপথ, সেই ডেপথে বোঝার জন্য তুমি তোমার পার্সোনালি এটা কিন্তু এটা করো, বাট ফর এক্সাম পারপাস প্লিজ ডোন্ট ডু দ্যাট। উল্টা না করো। এই রিলেশনে আমি একটা কথা ভুলে নেই, being a short case or long case, whatever you deal, even then when we give the fixed picture of MR, please mind it the acute 4 cause of acute MR. 4 cause of acute MR: myocardial infarction, STEMI or non-STEMI ACS with capillary muscle dysfunction, number 1. Number 2, during PTMC, one of the valvotomy, during particularly PTMC. I mean, you keep mind always during particular acute MR. Then infective endocarditis or acute rheumatic fever, This the 4 common cause of acute rheumatic fever. Frequently asked in the Viva, even then in the case, long case, tell me the acute. আমি একটা কোশ্চেন করি মেহেদিকে, given the patient has a severe MR, what other system you want to examine to find out the complications of MR? I want to examine respiratory system, then for base of the lungs for any crepitation, then association any pneumonia. Then I want to examine the abdomen for any sign of tender hepatomegaly or ascites due to associated pulmonary hypertension and tricuspid agitation. And I also want to examine the central nervous system for its complication like stroke. What is the chance of stroke compared to the MS? It's less chance than MS, sir. How much less? Sir, আমরা একটা লাস্ট কোশ্চেন করে, what is the percentage of involvement of mitral valve in rheumatic fever? Sir, about 90%, sir. Pure mitral regurgitation, how much percentage? Pure MRs are 40 to 50%, sir. Mitral regurgitation, pure. MSMR, how many percent? MSMR is 40 to 50%. 50%, but pure MR Not pure MR is not there. not MS pure plus MR MR is only 40 to 50%. only 10% pure MR.
Pure MR setup. MSMR 40%, 40%. aortic valve another 50%. 50%. And up to 90% is mitral valve improvement. MSMR 50%. 50%. With aortic valve another 40%. They combine 90%. স্যার যেটা বললেন যে এটিওলজিক্যাল ডায়াগনোসিসে আমাদের একটা কিছু বলতে হবে। যদি এমন হয় যে ফ্রম হিস্ট্রি ক্লিনিক্যাল এক্সামিনেশন we fail to reach a complete etiological diagnosis, then what to do in the etiological diagnosis during exploratory diagnosis? I think in the context of Bangladesh, even now, although the more prevalent MVP is now and ischemic MR is now going due to emergent treatment of the ischemic heart disease, even then, I think the etiological diagnosis should be chronically related to a person. Then you have to consider MVP, MR, or ischemic MR. পরীক্ষার সময় এটা যদি এমন হয়ে যায় যে এমবিপি এমআর বলছি আমি, তাহলে অবশ্যই আমাকে মিড সিস্টোলিক ক্লিপ, লেট সিস্টোলিক মারমার এই ধরনের একটা এভিডেন্স যদি না দেখাতে পারি ক্লিনিক্যাল সাইন, তাহলে স্যার এমবিপি বলবো না স্যার। এক্সামিনার will accept you as an etiological diagnosis Of mitral valve collapse. only depending on the pensystolic mammography. And considering the Khalikujaman comment, there is a very safe point to say the rheumatic fever, because MVP also may produce by rheumatic etiology. So MVP is basically not a etiology is not strong enough. Only if you go to the definitely mid systolic click and left systolic murmur, that is, but it is in exam hall it is very difficult. Rather than it is better if somebody is told that it is the MVP. So sir, rheumatic fever may also produce MVP. Thank you, sir. I think elaborate discussion. I think একটু কমপ্লিমেন্টারি কমেন্ট করি আমি, সেটা হলো যে এক্সামিনিং মাইট্রাল লিগার পেশেন্ট উইথ লেফট ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড ফ্রম দ্য ব্যাক, আসলে ক্লিনিক্যাল অনেকগুলো বই আছে। আমি মানে যেহেতু আমাদের মেইন স্টুডেন্ট কার্ডিওলজিস্ট, আমি ঠিক ফেলোশিপ কিংবা মেম্বারশিপ সম্পর্কে অতটা আমার মানে জানি না। তো কার্ডিওলজি স্টুডেন্টদের জন্য আমি মনে করি যে অনেকগুলো ক্লিনিক বই পড়তে পারলে ভালো হয়, কারণ এটা তাদের রিয়েল এইড দেয়। আর আমি যেটা বলছি সেটা হলো যে মাইট্রাল ভালভে যদি ক্লিক না পায় মাইট্রাল ভালভ প্রোলাপস বলা উচিত না, কিংবা আমরা জানি যে যদি ইসচেমিক অরিজিন অফ মাইট্রাল রিগারজিটেশন হয় ইন দ্য কনটেক্সট অফ মাইট্রাল মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন কিংবা ইসচেমিয়া, সেটার ক্যারেক্টারিস্টিকও কিন্তু আলাদা থাকে, মিউজিক্যাল একটা সাউন্ড থাকে, আমরা জানি প্যানসিস্টোলিক হয় না। ইন অ্যাবসেন্স অফ পার্টিকুলার মানে কোনো ক্লু যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে বলবে যে এটিওলজিক্যাল ডায়াগনোসিসটা সম্পর্কে আমি খুব মানে আমার কাছে কোনো ক্লু নাই, কিন্তু তাকে ওই বলতে হবে সিন্স rheumatic fever is much more prevalent in our country, probably the etiological origin. মানে if we follow the science, যদি একটা ডায়াগনোসিস এটিওলজিক্যাল ডায়াগনোসিস বলে, সে এটিওলজিক্যাল ডায়াগনোসিস মানে প্রিভিলেন্সের উপর ভিত্তি করে বলতেছে, সেটাও উল্লেখ করা ভালো আমার মনে হয়, কারণ he has been asked to examine the patient clinically, ঠিক আছে? শর্ট কেসের কথা বলতেছি, লং কেসে না। লং কেসেও তো হিস্ট্রি তো নিবে, তখন সে ওইটা উল্লেখ করলে ভালো হয়, তাহলে বোঝা যাবে যে অনেক সাইন্টিফিক্যালি উত্তর দিচ্ছে, যে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না যে এটিওলজিক্যাল ডায়াগনোসিস কি হবে। কিন্তু সিন্স rheumatic is I do agree with Khalikujaman, rheumatic is quite prevalent, still quite prevalent in our country, probably. বেশকাত ভাই, আপনি যেটা বলছিলেন, আমরা কিন্তু এফসিবিএস পরীক্ষাতে ইসকেমিক এমআর পরীক্ষায় কিন্তু দিয়েছি, এবং ওটা প্রথমে এক্সামিনার হিসাবে আগে আমাকে দেখতে বলা হয়েছে, ইফ আই ক্যান আইডেন্টিফাই ব্লাইন্ডলি। আমি দেখে বলেছি যে দ্য পেশেন্ট হ্যাজ এমআর বাট দ্য অ্যাপেক্স ইজ ডিফিউজ অ্যান্ড নট থার্স্টিং, এবং মিডল ইস্ট পেশেন্ট। তখন সবাই হেসে দিচ্ছিল, ইয়েস দ্য পেশেন্ট অ্যাকচুয়ালি হ্যাজ ইসকেমিক এমআর, এই জন্যই অ্যাপেক্সে ওরকমটা ফোর্সফুল না, এটা ডাইলেটেড ইয়ে হয়ে গিয়ে এমআর হয়েছে, এবং এমআরটা শর্ট লাস্টিং, যেটা মেসকাত ভাই বারবার বলেছে যে এটা ক্যারেক্টারিস্টিক কিন্তু একটু আলাদা। ফার্স্ট সার্কন সফট, অ্যাপেক্সটা ডিফিউজ, যেটা উনি বারবার জোর দিচ্ছেন যে তুমি দেখো যখনই এমআর পাবা অ্যাপেক্সটা ভালো করে দেখো যে এটা কয়টা স্পেস নিয়ে যাচ্ছে। শর্ট কেসে এটা ইম্পর্টেন্ট, লং কেসে তো আমি হিস্ট্রিতেই পাচ্ছি তার এমআই হয়েছে, ভর্তি হয়েছে, প্রবলেম হয়েছে, সেটা পাওয়া যায়। থ্যাংক ইউ স্যার। আমার একটা ছোট্ট সাজেশন, সেটা হলো যে যখন আমরা পড়াই তখন কিন্তু সব দিকে মাথা খোলা রাখা ভালো, আর পরীক্ষার জন্য ওরিয়েন্টেশনটা শেষে একদম, যে পরীক্ষার সময় আমরা কি করে করব, মাথাটা খোলা থাকলে ডিফেন্ড করতে সুবিধা হয় সবসময়। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের বোধহয় 1 hour 50 minutes ডিসকাশন হয়েছে। আমরা এলাবোরেটলি আমার সম্বন্ধে শুনেছি সবার কাছ থেকে। আমার এই যে দুটা কোশ্চেন আসছে বোধহয় ডক্টর গোবিন্দ কান্তি পাল। ডক্টর গোবিন্দ,
Can you hear me? Please unmute. Yes. Yes. Just comments. Yeah. শোনা যাচ্ছে বলো। আমি আমার রেসপেক্টেড স্যার মেশকাত স্যার যেটা অলরেডি বললেন আর কি, ওই কোশ্চেনটাই আমার ছিল প্রথমেই, যে হাউ এক্সটেন্ড ইজ রেশনাল টেলিং রিউমেটিক অরিজিন আফটার আইসোলেটেড ইন কেস অফ আইসোলেটেড এমআর উইদাউট ইনভলভিং আদার ভালভ। এটা কতটুকু যৌক্তিক হবে পরীক্ষার হলে বলা ছেলেদের জন্য, এটা একটা ইম্পর্টেন্ট। আর বয়সটাও তো তার বোধ হয় নিয়ার অ্যাবাউট 40। এটা একটা কোশ্চেন ছিল। আরেকটা কোশ্চেন ছিল যে সিভিয়ারিটি অফ এমআর, ইফ সিভিয়ার এমআর কুড ইট বি পসিবল হ্যাভিং এমডিএম ইন দ্যাট পেশেন্ট, ইন দিস পেশেন্ট? এটা আমার এক্সামিনের কাছে কোশ্চেন ছিল। থ্যাংক ইউ গোবিন্দ, থ্যাংক ইউ গোবিন্দ। First question is absolutely correct. For that reason I asked how much percentage of the rheumatic fever isolatedly involve the mitral valve in the form of MR. I asked the examinee to justify whether he knows or no, and it may happen. It may happen. Most of the MR produced by rheumatic fever is disappear after getting the appropriate rheumatic prophylaxis, almost 50%. But I think he did not get the rheumatic prophylaxis accurately, so it may happen. And rheumatic fever may produce the isolated MVP, moderate to severe MVP, may produce isolated MR. Now, your second question, the etiological diagnosis should be searched by the student, and some information is there. So he can tell etiology. If cannot find etiology and does not consider the rheumatic fever, then probably he or she can use the term probably rheumatic etiology. Thank you, sir. Second question, sir. MDM. It is the classic teaching of every student, how to get the severity categorized in the clinical table, in the clinical bedside. I think most of the student knows starting from inspection, starting from palpation to auscultation, every type of physical examination, pick up 1 or 2 points every year and categorize the severity, mild, moderate, severe. There is definitely, I think, every student examining should know how to categorize the severity of every lesion. Another question for Dr. Habibullah Selim, Assistant Professor, Selim Medical College. Habibullah Selim, yes. Just, আমি একটা বলছি যে সেটা অনেক ইলাবোরেট ডিসকাশন হয়েছে, আসলে অনেক ধরনের কোশ্চেন বিভিন্ন জায়গাতে আসছে। তার যেহেতু এটা শুধু কার্ডিওলজি না, এফসিপিএস বা এরকম পরীক্ষা কোশ্চেনটা আসবে। যেমন একটা কোশ্চেন হতে পারে যে মাইট্রাল ডিজিজের সাথে সিস্টেমিক ডিজিজের কি কি রিলেশন থাকতে পারে, যে মাইট্রাল ভালভুলার ডিজিজ এক্সেপ্ট রিউমেটিক হার্ট ডিজিজ, যে কি কি সিস্টেমিক ডিজিজে আমরা মাইট্রাল সিস্টোলিক মারমার পেতে পারি, যে মাইট্রাল এরিয়াতে। এটা মেহেদি উত্তরটা দিতে চাচ্ছে। হ্যাঁ, খালিকুজ্জামান প্লিজ। What are the systemic diseases that can produce MR? এর মধ্যে ইউজুয়ালি যে connective tissue disorders, particularly rheumatoid arthritis and ACL may produce mitral regurgitation. Second is Marfan's Arnold-Donors may produce rarely, along with aortic regurgitation, may have mitral regurgitation as well. So I think these are the. Sir, anything you want to add? Thank you. Sometimes there is thyrotoxic heart failure, anemic heart failure. Sometimes you may produce mitral regurgitation. Actually, any cause of dilated heart, ring dilatation, they can produce MR, but they will not be of that severe. Thank you, sir. আমাদের প্রায় অনেক সময় ডক্টর মোহাম্মদুল্লাহ ফিরোজ। আরেকটা লাস্ট মৌসুমী কোশ্চেন বলি, সেটা হলো কমনলি যেহেতু পরীক্ষায় মিক্সড লেশন দেওয়া হয়, আমি জানি না মিক্সড লেশনে আপনারা পরবর্তী ক্লাস নেবেন কিনা, যেমন মাইট্রাল এমআর এর সাথে এমএস কিংবা আদার্স হইতে পারে। সেক্ষেত্রে ধরেন একটা কোশ্চেন কমনলি হয় যে হুইচ ওয়ান অফ দ্য প্রিডমিনেন্ট লেশন। থ্যাংক ইউ। এটা বোধহয় আমরা একটা ক্লাস আলাদা নিব, এটা খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেন। সজল আজকে বলবে এটা, আরিফুর রহমান উনি বলবে, ডক্টর মোহাম্মদুল্লাহ ফিরোজ। থ্যাংক ইউ মহসিন। আমি শুনতেছিলাম অলমোস্ট এভরিথিং ইজ ডিসকাসড regarding mitral regurgitation. I agree with Dr. Habibullah Selim because most of the time isolated MR is not given in the exam. Most of the time it is a mixed valvular disease.
So hopefully in the next class, there will be some mixed valvular disease, which will include mitral regurgitation, and that will help the students better, I think. But it was a very good discussion. Thank you very much. Thank you. From last comment, Professor Amal Kumar Chaudhary, sir, please come on the dais. স্যার বলবেন যে মেহেদির পরীক্ষা যে দিয়েছে এতে আমাদের তো ভালোই, খুব ভালো বলেছে, এতে পাশের সম্ভাবনা কতটুকু, কি পরিমাণ মার্ক সে ক্যারি করেছে এবং আমাদের স্টুডেন্টরা কতটুকু পারলে তারা পাশ করেন। স্যার তো আসলে স্যার মনে পাশ করার জন্য পরীক্ষা হলে জান আমার ধারণা স্যার সমস্ত স্যাররাই, ফলে আমরা বলি যে স্যারা ফেল করেছেন, আসলে কিন্তু কতটুকু বাস্তবতা আপনি স্যার বলেন, কমেন্ট করেন, তারপর আমরা খালেক ভাই কথা শুনি। থ্যাংক ইউ মহসিন। মেহেদির পারফরমেন্স আমি মনে করি যে ক্লিনিক্যাল হিস্ট্রি ইজ দেয়ার ইজ এ টেন্ডেন্সি টু শর্টেন, লিটিল শর্টেন, এত বড় করে বলার দরকার নেই, একটু শর্ট করার টেন্ডেন্সি থাকবে। আননেসেসারি সেন্টেন্সগুলো বাদ দিলে ভালো, যেগুলো ইরিটেট করে আমি বললাম যে সোসিওইকোনমিক স্ট্যাটাস নাও ইট ইজ নট এ ফ্যাক্টর অ্যাকচুয়ালি। নাম্বার 2 হচ্ছে যে বাট নেগেটিভ পয়েন্ট এক সেন্টেন্সে যে দেয়ার ইজ নো হিস্ট্রি অফ লিম্ব উইকনেস, সিনকপ, প্যারেকশা অফ আননোন অরিজিন, লং প্রলং ফিভার, কাপ, এগুলো একটা সেন্টেন্সে সেরে দিলে আমি একটু খুশি হতাম। আপনি ভাগাভাগ করে বিভিন্ন সময় বলেছেন, এটা আমার হিস্ট্রি নিয়ে কমেন্ট। এক্সামিনেশন ইজ ভেরি নাইসলি ডিসক্রাইব, এবং আমি খুব খুশি হয়েছি যে ডায়াগনোসিসটা খুব সুন্দর বলেছেন, যে এই যে 5টা পয়েন্ট আমরা ক্লাসিক শিখে এসেছি, প্রথমে ইটিওলজি, তারপর লেশনটা আমি আর একটু খুশি হতাম যে এমআর অফ মডারেট টু সিভিয়ারিটি, সিভিয়ারিটিও বলতে পারলেন, বিকজ ইউ ডিড দ্য লং কেস নট শর্ট কেস। শর্ট কেসে এবার বলতে পারলে আমরা হ্যাপি, কিন্তু লং কেসে আমরা চাই যে লেশনটার সিভিয়ারিটি সহ বলুক। 3rd ঠিক বলেছেন, 4th ঠিক বলেছেন যে সাইনাস রিদমে থাকলে কথা নাই, এফ থাকলে কিন্তু আবার কমপ্লিকেশনটা বলা লাগতো, যে এফ উইথ নো সিবিডি অর এরকম একটা বলা লাগতো। এফ থাকলে একটা বলতে পারতেন, যদি থাকতো তাহলে বলতে হতো এফ atrial fibrillation with history of CVD, then heart failure, congestive heart failure, NI class 2. I think everything is very nice. I think it's very nicely possible. থ্যাংক ইউ অমলদা, থ্যাংক ইউ। আপনি যে অসুস্থ শরীর নিয়েও আপনি আসছেন, আমরা আসলেই কৃতজ্ঞ, আমরা আসলে কৃতজ্ঞ। And I do think you have enjoyed it. ডক্টর খালেকুজ্জামান ভাই এখানে আসতে পারেন আপনি চাইলে, আচ্ছা ওখানে বসে আপনাকে দেখাচ্ছি। আমাদের নাইসলি ডিসকাসড ম্যাটার অন মাইট্রাল রিগার্জিটেশন। আসলে পরীক্ষার সময়ে কোন সময় কোন কেস পাওয়া যাবে বলা মুশকিল, অনেক সময় আইসোলেটেড মাইট্রাল রিগার্জিটেশনও পাওয়া যায়। এখানেও কিন্তু ডিসকাশনে অনেক কিছু বেরিয়ে গেল। একটা হচ্ছে যে এটা কি মাইল্ড, মডারেট না সিভিয়ার, এটা আপনাকে পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে এবং ডিফেন্ড করতে হবে। আপনার কেসটা বেসিক্যালি সিভিয়ার মাইট্রাল রিগার্জিটেশন, নো ডাউট। এবং তারপরে এটিওলজি নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলা যায়। তার মানে হচ্ছে যে একটা মাইট্রাল রিগার্জিটেশন নিয়ে অনেক কথা বলা যায়। স্যার যেটা বললেন এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরীক্ষার সময় স্টুডেন্টরা বলতেই থাকে। দেখা যায় যে তার ক্রস করার সময় শেষ, ক্রস করতে 1-2টা কোশ্চেন পারলেন না, পরীক্ষা খারাপ হয়ে গেল, বুঝতেও পারলেন না কেন খারাপ হলো। এই জন্য টাইমিং, যে হিস্ট্রি পার্ট বা সেলিয়েন্ট ফিচার কতটুকু বলতে হবে, আগে থেকে আপনাদের তো সময় দেওয়া হয় 10 মিনিটের মতো, ইভেন তার থেকেও বেশি সময় পেয়ে যান। ওই সময় গুছিয়ে ফেলতে হবে যে আমাকে 6 মিনিট বা 8 মিনিট আমাকে হিস্ট্রি শেষ করে ফেলতে হবে। কিন্তু এই হিস্ট্রিটা এক্সটেন্ড করে যদি স্যারদের সময়ের মধ্যে চলে যায়, তখন স্যাররা বিরক্ত হন, এক সময় পাওয়া যায় কম, 2-4টা কোশ্চেন ধরলে যদি একটু খারাপ হয়, পরীক্ষাটা খারাপ হয়ে যায়। এই জন্য ওই সময়টাকে খুবই ক্যালকুলেট করে প্রেজেন্ট করতে হবে। এটা আমার মনে হয় যে এটা খুব ভালো করে খেয়াল করবে। থ্যাংক ইউ স্যার। খুবই চিপ কমপ্লেনের বাইরে আর যায় না, সাইলেন্ট টিচার বললে চিপ কমপ্লেনেই থাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এত অবস্টাকলস এবং কোভিডে ডিউটি করার পরেও দে আর সিনসিয়ারলি অ্যাটেন্ডিং দি শিডিউলস, এবং আমার মনে হয় দে আর ইমপ্রুভিং ডে বাই ডে মাচ বেটার দেন প্রিভিয়াস ডেজ। থ্যাংক ইউ এভরিবডি। আপনি খালেকুজ ভাই, আপনি কষ্ট করে আসছেন এই কোভিড প্যান্ডেমিকে, আজকে লকডাউনের মধ্যে, আপনাকে ধন্যবাদ। আর আমার মনে হয় এখন আমরা ওয়েট করছি, আসলে এগালি ওয়েট করছি ডক্টর আরিফুর রহমান সজল, সে প্রেজেন্ট করবে নাইসলি। আমার ধারণা যে আমাদের টোটাল যে আজকে প্রেজেন্টেশনের থিওরিটিক্যাল প্রেজেন্টেশন, আইসোলেটেড মাইট্রাল রিগার্জিটেশন, এবং আমার সাথে আমি বলেছি যে এমএস এমআরআই পিডোমিনেসি নিয়ে কথা বলবে ডক্টর আরিফ। আইসোলেটেড এমআরআই আমি জানাতে বলছি, আইসোলেটেড এমআরআই আমরা সবথেকে একই হয়, কিন্তু সবথেকে মাল্টিপল দিয়ে থাকলে কোনো প্রসেসে যাওয়া যায় না। এএসআর এমএস মার্কেট এটা যাওয়া হয় না, চেষ্টা করে
Frequently given in examination, frequently. We feel, if available, we feel happy. Isolated MR. Honorable Chairperson, learned panelists, my dear audience, good afternoon. For last 1 hour, we have enjoyed a very extensive session covering all the ins and outs of mitral regurgitation. I'm here just to summarize the today's session, and you will get very little about the new things from this presentation. So as in short in the background, I want to say, rheumatic heart disease is the most common acute heart disease in people under age 25. Rheumatic fever and rheumatic heart disease are considered as the most deadly enemy of youth. In the majority of cases, the valvular lesion occurs 10 to 20 years after origin of acute rheumatic fever episode. So if we, when we examine the patient, we get younger than larger, usually 30 years are usually present with MR. But in this case, it was quite different. And whereas in the middle age, we get more in the MS. But mixed mitral disease become more prevalent when present in the older age. And mitral valve involvement is nearly universal in most of the cases. Aortic valve involved is approximately 20 to 30% of the cases. So in short, if we consider the prevalence, in the order of involvement, the mitral is 60.2%, followed by aortic, tricuspid, and pulmonary valve. Mitral stenosis predominantly seen in female, as was almost exclusively of rheumatic origin, that is about 97.4%. The predominant form of isolate MR was rheumatic is around 40% cases when you consider all the etiology, not only rheumatic. Isolated AS, more common in males, was the third most common valve lesion seen in 7.3% of the cases. So there is a slide showing multiple valves involvement is more than a third of the cases. And there is a mixture of prevalence. You can see MS with MR is the highest prevalence, whereas MS with ACE is the least prevalence among the mixed valvular lesions. If we consider the etiology of MR, then we have to touch the all component of mitral valve apparatus, where I'm not going to in details. But if we see the etiology of MR, then we have to keep in mind that Carpentier types of MR, and it is based on the mobility of valve leaflets. If we suppose the case we have examined, what type of Carpentier MR this was? This was basically type 3A. Now, what is the type 3A? There is mobility is reduced both in systole and diastole. But another differential diagnosis were cardiomyopathy, where we get the MR is of type 3B, where mobility is reduced only in systole. And another type we can see, the mitral valve prolapse that already been discussed, that here mobility is increased, so it's type 2. And in normal type, there is leaflet motion and position considering is usually found where leaflet motion is normal, but cleft is perforated. So if we consider the etiology, there is another form, according to the onset, it is acute onset or chronic onset. Most of the cases of acute onset is we get the ineffective endocarditis. There is another cause, that is papillary muscle rupture, mostly from myocardial infarction, also from trauma like PTMC, and caudal rupture from another disease. And other causes from mitral regurgitation due to chronic case. So myxomatous is come first because it's normally prevalent, not due to chronic rheumatic heart disease. But in disease condition, first come the rheumatic fever in our situation, and next the endocarditis, inguinal calcification, congenital disease, and other condition. In the rheumatic heart disease from the chronic part, and another one is heart failure due to ischemic origin or other dilated cardiomyopathy. So now features already we have discussed, but then we have to get idea what is acute onset or chronic onset. In acute mitral regurgitation, if there is dyspnea is sudden onset, usually patient is in sinus rhythm, and there is apical chill when there is caudal rupture, and often there is ejection systolic quality murmur, pulmonary hypertension develop quickly, and there is LSI is small due to short period of time. On the other hand, when there is chronic MR, there is chronic dyspnea or fatigue in our case, like this case, and there is usually development of atrial fibrillation. It is usually associated with mitral stenosis and usually get the pensive murmur. Pulmonary hypertension is less severe and LSRG is huge. The history we have already details discussed, and in this situation, COVID situation, I think the history of SARS-CoV-2 is very important because we know already we have admitted few patients due to cardiomyopathy and they have developed MR. Following carditis,
caused by SARS-CoV-2 infection. So in present situation, history should cover this. And all other things has already been discussed. We have a lot of discussion about pulse and JVP. So I'm not going to details in this. And starting from general examination, inspection, a huge discussion. So let's discuss few words about how to differentiate one condition from another condition. So Sir has already focused to say few words about the mixed validation that is more common about 1/3 of the cases. So when we recommend these cases from rheumatic origin, whether it's MS or MR, then we have to mention whether it's MS is predominant or MR is predominant, and how we should differentiate from both these. Considering the pulse, in predominant MS, we usually get the low volume pulse, and if there is atrial fibrillation, the rhythm is irregular. In predominant MR, the pulse is usually normal, but if AF is present, then there is also irregular. Next point is jugular venous pressure. It may be normal, or a prominent AO with pulmonary hypertension, or with AF, it may be absent. The same thing happened in case of MR also. On inspection, both of the cases, there may be visible apical impulse. On palpitation, the left 15th intercostal is the best place for MS. On the another thing, the apex beat is shifted. It may be in the 6th space or 7th space, mid-axillary line or anterior line in case of MR. Regarding thrill, palpable left parenchyma is present in the occasion of pulmonary hypertension. Then the fast heart sound. Usually in MS, fast heart sound remains loud and it is soft in MR. In case of atrial fibrillation, it may be variable only in MS but not in MR. Second heart sound condition it depends on pulmonary hypertension status. And there is a typical description which we usually say there is a low pitch localized, rough rumbling, mid-dazzling murmur in mitral area. Best heart with the bell of the stethoscope in left lateral position, breath held in expiration, and the grading what we get. And there is a precisely accentuation with happening snap is a typical description of mitral stenosis. On the other hand, we say there is a pansystolic murmur in the apical region, best heart in left lateral position, breath held in expiration, grading what we get, and there is a radiation to the left axilla, along with the second murmur disturbed as usual. So we have to focus whether there is AF present or not, whether there is left parasternal lift or not. If AF, then there must be precirculation absent, and if opening snap absent, then we should consider of calcified MS. So we have already discussed about the differential diagnosis, and there is also the origin of MR. In our case, it was rheumatic in origin according to our history and clinical examination. So when there is apical pansystolic murmur, radiation to left axilla, and intensity is same throughout the systole, you think it should be rheumatic origin. But when MR is due to papillary muscle dysfunction, it's mostly ischemic origin. The murmur is maybe left systolic, sir also mentioned this. And the papillary muscle, if the anterior one is dysfunction, then radiates towards the left sternal edge. Whether when the posterior papillary muscle is damaged, then radiates towards the interscapular region from the back. That's why Meshkas already mentioned, sometimes we have to examine from the back. It's in a special situation, not in all routine cases. Another thing is already discussed about the mitral valve prolapse. Almost is nicely discussed about the prevalence of mitral valve prolapse, so it should not be ignored. But because in recent days we are also getting this, it's a mixometers change, we know. And what is the difference from the regular MR in this case? The murmur is often late systolic. We should not forget this. In mitral valve prolapse, the mitral is often late systolic, and mid systolic creak, there is pattern that often precedes the murmur, and maneuver changes the nature of the murmur. This is the most striking feature of mitral valve prolapse. We should not forget this. There are a few diseases such as HOCM, and another thing is mitral valve prolapse. And one thing we should not forget during the history that there is death in the family, and sudden death that coincides with the mitral valve prolapse. It is autosomal dominant disease. So we should try to point out that is there any history of sudden death in the family. Now, considering the differential diagnosis, sir have already mentioned, and we have already discussed a lot. Just to summarize, I am to say, in typical TR, JV visual raised, giant VF is there. There is left external hip if the pulmonary hypertension is present, and fast heart sound is soft, usually in the tricuspid area. And there is a pansystolic murmur in the left layer parasternal area, and usually there is no radiation, and it's louder in inspiration. That is contradicted with the MR, which incidence is louder become expiration. The another important thing is the BSD already discussed. Here the features of pulmonary hypertension is usually present, and there is also thrill. Fast heart sound usually normal.
And there is a pansystolic murmur, which usually heard all over the epicrodium, but best heard in the left parasternal area, mostly second and third intercostal space. Another differential diagnosis has already mentioned, that is aortic stenosis. We should all know there is a primary aortic area and there is secondary and tertiary aortic area. And secondary and tertiary, that is called new aortic area. So sometimes aortic murmur can be held in the new aortic area, that is in the apex. And there is a systolic in the left second intercostal space or right second intercostal space. There is ejection systolic murmur in the right or left second intercostal space, and also in the apical region. And how should we differentiate? That it's ejection in nature, harsh, and there is radiation to the neck. So by considering all this, we can differentiate from the MR or rheumatic origin. So while differential diagnosis is saying, but when we present a typical description of MR of rheumatic origin, basically there is no other differential diagnosis. But even to discuss or to assess the students' knowledge, then we bring some differential diagnosis and we exclude them one by another. So let's have some brainstorm, because we have already exhausted with today's whole session. And there's one rule for this brainstorm session. You have to answer. It doesn't matter true or false, or correct or incorrect, okay? Get ready? It's very simple. So start with first. GAS infection is responsible for rheumatic fever, true or false? True, thank you. Streptococcal infection is contagious, true or false? Very good. Rheumatic fever is contagious, true or false? Why? So what type of disease is? Immune mediated. It's single word, it's an immune mediated disease, okay? So M protein cross-reacted with what component of the heart? R? M protein to bollam yaar. Cardiac myosin and laminin. So আমরা কিন্তু লেমিনিনটাকে মিস করি। সার্কার cardiac myosin আমরা বলি, but laminin আমরা মিস করি। So next, why mitral valve is more involved in chronic rheumatoid heart disease? Is a very common question. Very important, most important point. Next, any other point you want to say? So it means it's consume huge stress. And another point is the large surface area. You know, it is the largest surface areas covering my mitral valve. Another thing is, the thing we have mentioned, the laminin. This component, the laminin, is more predominant in mitral valve leaflets. So we should remember this wide surface area that causes the shear stress the maximum, and there is abundance of laminin. These are 2 points that causes involvement of the mitral valve in the maximum region. Although we know the Jones criteria, there is a term low risk. What do you mean by this? No, in the classification of Jones criteria, the low risk prevalence. Yeah, sure. Very good, excellent, excellent. So we should remember this. You know, if you can't utter the Jones criteria in exam, there is no chance of pass. So have a look in this. Less than 2 in 1 lakh and less than 1 in 1,000. Should not forget this term, okay? Very good. In Sydenham scoria, which part of the brain is involved? Okay. Pathognomonic histological feature of rheumatic fever. Very good. That's why I said it's very easy. Okay, fine. Next. Pulmonary hypertension developed early in the MS or MR. Okay, fine. JBP raised early in acute MR or chronic MR? Acute MR. AF caused variable heart sound in MR, true or false? False. Because first heart sound is normal and there is no variation with the irregularity or atrial pulse. So in MR, there is no variation of first heart sound related to AF. Okay, it's only in mitral stenosis. Pulsus deficit, the word is correct or incorrect? Pulsus deficit. So what is the correct word? Pulse deficit. That you frequently miss in the exam. Okay.
প্যারাডক্স হতে পারে। Actually, in brainstorm, I tried to focus which point usually miss. Sure, sir. Early pulmonary hypertension, less incidence of atrial fibrillation and thromboembolism. And sign symptom also more. Early. মানে ওই যে স্ট্যাটিস্টিক্সগুলো দিয়ে করে কিন্তু ইউরোপিয়ানদের জন্য আমাদের সাবজেক্ট আমরা Yes. Just finish it towards the close. In rheumatic MR, intensity of Pansosi markers increase in less systole, true or false? In which condition it less systole it increase? Mitral valve prolapse. Okay, fine. Why pulmonary hypertension is late in chronic MR? In case of chronic MR, the development of the pulmonary hypertension is usually late because in case of chronic MR, there is a volume overload in LA and only in systole. We know that the regurgitation volume reaches the left atrium only in systole. But in case of MS, there is volume overload in LA in both systole and diastole, and there is more reactive pulmonary vascular changes in both the period, and there is also pressure overload in the LA. So development of the pulmonary hypertension is early. So that thing is that there is long chance we get the chance to accommodate the huge pressure in the LA. The huge LA with that accommodate the huge pressure. That's why the development of pulmonary hypertension is very late. You've already made the presentation. So chronic rheumatic heart disease MS with atrial fibrillation. First heart is loud. True or false? False. Okay, fine. So large LA with huge compliance. You have already mentioned the mechanism. So we have learned a lot, and there is a huge time we have spent together and learned so many things. I think the most effective part of this session was to get all the important things that are asked in the exam, and we get in one session together. And now the thing is the take-home message. So the thing is that we have nothing to take-home message because all the words, all the things discussed is take-home message for all of us. So there is no summary of this session. We have to point and keep in mind every sentence, every word today we have discussed. Thank you. Thanks a lot. আরে ব্রিলিয়ান্ট প্রেজেন্টেশন। এটাই আইপিডি এর এটা কিন্তু একটা বড় একটা বৈশিষ্ট্য আমি মনে করি যে এটা ইন্টারেক্টিভ সেশন, যেখানে সিনিয়র প্রফেসর অমল কুমার চৌধুরী স্যার এবং খালিকুজ্জামান স্যার ওনারা বললেন, কিন্তু একজন ইয়াং এবং প্রমিজিং কার্ডিওলজিস্ট সে কিন্তু একটা ব্রিলিয়ান্টলি প্রেজেন্ট করলো। এই যে একটা আমি অদৃশ্যের সাথে আগে আলাপ করছি যে এই যে একটা দুইটা মিলন এখানে আইপিডিআইতে, এটা সবসময় আলাপ করি যে আমরা গ্রোন আপ কার্ডিওলজিস্ট তৈরি করছি এখানে, যারা আমাদের এই জায়গাগুলো অমল স্যারদের জায়গাগুলো একসময় আমরা ফিল আপ করবে এবং তারপর তোমরা আসবে। এটা কিন্তু আইপিডিএ মূল একটা এখানে কেউ আসলে বড় ছোট কেউ না, সবাই একসাথে কাজ করবো। মানে 4টা মনে হয় প্রজন্ম এখানে কাজ করে। থ্যাংক ইউ। আমার মনে হয় অল দ্য পার্টিসিপেন্টস প্যানেলিস্ট যারা শুনছেন এখানে, তাদেরকে আমরা এই কোভিডে যেখানে আমরা খুব খারাপ সময় যাচ্ছি আমাদের পাশে আছেন, আইপিডির সাথে আছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ইনসেপ্ট ফার্মাসিউটিক্যালস যারা আমাদেরকে প্রথম থেকেই আমাদের সাথে আছে, গত 2টা বছর কষ্ট করে যাচ্ছে
এবং আমাদের পার্টিসিপেন্টরা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে এবং পেশেন্ট রুগী এবং রুগী আত্মীয় স্বজনদের সাহায্য করছে এবং ক্লাউড মার্কন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নেক্সট ক্লাস আমাদের হবে অ্যাওটিক স্টেনোসিস মানে অ্যাওটিক ভালভুলার ডিজিজ। যেহেতু এটা ক্লাস, সেখানে ক্লাসে কিন্তু আসলে একটা সিস্টেম মেনে চলতে হয়। মিক্সডগুলো আমরা আলাপ করবো একটা সেশন বা দুটো সেশনে, কিন্তু ক্লাসগুলো কিন্তু ডিফারেন্ট হয়, সেখানে কিন্তু ক্লাস উন্নতি হয়। পরবর্তীতে আমরা যে প্রস্তাব দিল সেলিম, মোহাম্মদুল্লাহ ফিরোজ এবং সিনিয়র স্যাররা যে আমরা একটা মিক্সড সেশন নিয়ে আমরা ক্লাস করব। আমি প্রফেসর আব্দুল ওয়াদুদ স্যারকে বলবো স্যার অনুষ্ঠানটা এখানেই সমাপ্তি করেন স্যার। প্রতিটা সেশনে আমি নিজেও কিন্তু শিখি। এই সেশনগুলো বৈশিষ্ট্য এখানে যে আমরা সবাই মিলে শিখব। তোমাদেরকে যেটা শেখানোর উদ্দেশ্য প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা কিভাবে বলা উচিত, শব্দ চয়নে কিভাবে বৈশিষ্ট্যময় হওয়া উচিত, সংক্ষেপে অনেক কথা বলা যায়, এক্সামিনেশন করতে গেলে কোন জায়গাটা আমাদের ভুল হয়ে যায়, এই জিনিসগুলো উঠে আসবে, সেটাই আমরা চাই। আজকে যেমন কতগুলো জিনিস আমরা কথা বলিনি, মাইট্রাল লিগারেশনে ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট নিয়ে কিন্তু আমরা কথা বলিনি, লং কেসে কিন্তু আমরা সেগুলো জিজ্ঞেস করি। আমরা জোর দিয়েছি মেনলি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন, সেখানে আমাদের শর্টফলগুলো নিয়ে কথা বলার জন্য। আমাদের সিনিয়র প্রফেসররা যারা জয়েন করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, কারণ অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের ছাত্রদের জন্য খুব ক্লিন কাট মেসেজ হিসাবে চলে এসছে। আই হোপ নেক্সট ক্লাসগুলো তো এমনিভাবেই আমরা সবাই ভাবে একটা আনন্দময় নলেজের জার্নিটা করব। ধন্যবাদ সবাইকে, গুড বাই। দেখেন সব